অপরূপ সৌন্দর্যে নৈসর্গিক লীলাভূমি আমার এই প্রিয় বাংলাদেশে ৮৭,৩১৯টি গ্রামের একটি হলো বগুড়া জেলার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের অন্তর্গত এই মোহনপুর গ্রাম, যা ধুনট উপজেলা সদর হতে ৪ মাইল উত্তরে অবস্থিত। প্রায় ৪০০ বছর পূর্বে বাঙালি নদীর তীরে গড়ে উঠেছে এই গ্রামটি। শস্য শ্যামল ফসল এবং ফলজ বনজ বৃক্ষের আচ্ছাদনে পরিবেষ্টিত, চারদিকে খাল এবং নদী দ্বারা বেষ্টিত সৌন্দর্যময় গ্রাম এই মোহনপুর। গ্রামের সূচনা লগ্ন থেকেই মানুষ কৃষি নির্ভর ছিল, তবে মাছ শিকার করতে এই গ্রামের বাসিন্দারা ব্যাপক পছন্দ করে। এছাড়া আশপাশের গ্রাম থেকেও দলে দলে লোকজন এসে এই গ্রামে মাছ শিকার করত। এই গ্রামের পশ্চিমে বাঙালি নদী এবং পূর্বে ছোট খাল ও বড় খাল মিলিত হয়ে ব্লাকের খাল নাম ধারণ করে বাঙালি ও মানাস নদীর সংযোগস্থলে এসে মিলিত হয়েছে। গ্রামের উত্তর পাশে একটি বিল এবং পূর্ব পাশে 2টি বিল রয়েছে, একটি চতল বা বড় বিল আর একটি ছোট বিল। এছাড়া বেশ কয়েকটি গভীর দহ রয়েছে। নাটোরের দীঘাবদিয়া রাজার অধীনে ছিল এই গ্রামের সম্পত্তি। চন্দনবাইশা থেকে নায়েব পেয়াদারা এখানে এসে খাজনা আদায় করে যেত। আমরা এই মোহনপুর গ্রামের ইতিহাস সম্পর্কে জানবো এই মোহনপুর গ্রামের একজন প্রবীণ বাসিন্দা সামাদ কাকার কাছ থেকে। বাচ্চা যারা আছিল মুরব্বী তাদের জানতে পারছি এটা ছিল চর, দুটা নদীর মধ্যবর্তী স্থান দোয়া অঞ্চল। এখানে পর্যাপ্ত ঘাট বিভিন্ন আগাছা জন্মেছিল। তো লাহিড়ী মোহনপুর পাবনা ডিস্ট্রিক্ট, আমার দাদার বাপের দাদারা এখানে জাতি গরু মহিষরা জাতি ঘাস দেখে গরু মহিষগুলো ওখানে রাখিয়ে দেয়, খাবার দেয়। খাইতে খাইতে গরু মহিষ শুয়ে পড়ছে ওরা সে বাধ্য আছে, সে রাত এখানে কাটছে। কাটার পর পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিছে এখানে তো চল উঠছে, এই চলদের তো আবাদ বহজ করা দেবো, সব কিছু করা দেবো, অতএব আমরা এখানে থেকে যাবো। এইভাবে থেকে আছে। যেহেতু লাহিড়ী মোহনপুর নামে পাবনার এক গ্রামের থেকে আসছে, এই হিসেবে এই গ্রামের নাম আগে মোহনপুর। বর্তমানে এই গ্রামে শুধু সুন্নি মুসলমান সম্প্রদায় বসবাস করে আসছে। মুসলিম অধ্যুষিত এই মোহনপুর গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ সম্পর্কে জানবো এই গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে। আমার নাম খলিলুর রহমান, আমি এই গ্রামে বাস করি, আছি বর্তমানে। তো এই গ্রামে পুরাতন একটা মসজিদ ছিল। প্রথম ওই আজগর সরকারের বাড়ি, এবার শমশের সরকারের বাড়ি, ওটা সোনের ঘর ছিল। ওই ঘর যখন ভাঙ্গা চলে যায় তখন সংস্কার করার জন্য এই গ্রামের বহু মাতব্বর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা পরামর্শ করে শেষ পর্যন্ত এখানে এই খন্দকার বাড়িতে 8 শতক জমি দেয়। এই জমির উপর আবার নতুন করে মসজিদ শুরু হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের সমস্ত গ্রামে কি এই একটাই মসজিদ? সমস্ত গ্রাম মিলে একটাই মসজিদ ছিল। তারপরে ওই নতুন একটা মসজিদ হয়েছে ওই দক্ষিণ পাড়া। শিক্ষা ব্যবস্থায় মোহনপুর গ্রাম পিছিয়ে নেই। এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বা মোহনপুর গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা সম্পর্কে আমরা জানবো মোহনপুর গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছ থেকে। আমাদের বিদ্যালয়টি ব্রিটিশ পিরিয়ড 1942 সালে প্রতিষ্ঠিত হয়। তখন বিদ্যালয়টির অবস্থা ছিল টিনের ঘর, খোলপার বেড়া, বাঁশের খুঁটি, এই সমস্ত ছিল। তখন থেকে বিদ্যালয়ে আমরা লেখাপড়া করি। করছি, আমাদের ছেলেমেয়েরা, আমাদের নাতিপুতি লেখাপড়া করছে। তখন থেকেই আমাদের বিদ্যালয়ের লেখাপড়া আগে থেকে ভালো আর কি। অনেক ছেলে মেয়ে এখান থেকে স্কলারশিপ পায়, বৃত্তি পায় এবং উচ্চ পর্যায়ে তারা আছে আর কি। তো বর্তমানে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হয়েছে। আমাদের বিদ্যালয়টি এখন বিল্ডিং হয়েছে, আবার দোতলা বিল্ডিং হয়েছে। এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা সম্পর্কে আপনি কিছু জানেন? এই বিদ্যালয়টা প্রতিষ্ঠিত আমি জানি, আমি শুনছি যে আমার দাদা এই বিদ্যালয়টা প্রথম এখানে এই গ্রামে একটা টিনের ঘর দিয়ে শুরু করে আর কি। বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থায় কী ধরনের প্রতিবন্ধকতা আপনাদের দৃশ্যমান হচ্ছে? প্রতিবন্ধকতা দৃশ্যমান হচ্ছে যে আমাদের এই স্কুলটা এখন স্কুলের আশপাশ আঙ্গিনা মানে যোগাযোগ ব্যবস্থা একটু ভালো না আর কি। এবং এখন বর্তমানে স্কুলের এই ফিল্ডটা অকেজো আর কি, রাস্তাঘাট নাই, এই জন্য ভালো অভিজ্ঞ শিক্ষক এখানে আসতেও চায় না। মোহনপুর গ্রামের মিনাবাজার সম্পর্কে আসলে আপনি কি জানেন? আমি এতটুকু জানি যে মিনাবাজার আমাদের এই সামনে মহারাজার ভিটা, আমরা এই সমস্ত গ্রামের মানুষ একত্রিত হইয়া যে ওখানে কোরবানি করার জন্য আমি স্থাপন করছি। সবাই মিলে ওখানে একত্রিত হইয়া গরু ছাগল সমস্ত ওখানে কোরবানি করা হয়, ওখান থেকে মাংস বিতরণ করা হয়। এই জায়গাটার নাম হলো মিনাবাজার। প্রিয় দর্শক, এখন আমি আছি মোহনপুর গ্রামের ঐতিহাসিক মহারাজার ভিটায়, যা অতীতকাল থেকেই এই মোহনপুর গ্রামবাসীর জন্য ঈদুল আজহায় কোরবানির স্থান বা মিনাবাজার হিসাবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে সম্প্রদায় ভিত্তিক বিভাজনের ফলে এই মিনাবাজার বিভিন্ন স্থানে ভাগ হয়ে গেছে।
আপনাদের এই মোহনপুর গ্রামের 5:3 দাওয়াতের রহস্যটা কি? মোহনপুর গ্রামের প্রথম যিনি আদি নিবাস গড়ে তোলেন তার নাম সামারে ভুইয়া বা মোসারে ভুইয়ার যে কোনো এক ভাই। তারা এখানে বসতি স্থাপন, পুরনো বাড়িতে বসতি স্থাপন করেন। তার ছিল 4টি সন্তান। সবচেয়ে বড় ছেলের নাম ছিল ফরজুল্লাহ প্রামাণিক। এই ফরজুল্লাহ প্রামাণিক তার ছিল 5টা সন্তান, তাকে বাসা করে দেওয়া হয়েছে এই বড় বাড়িতে। আর অপর 3 ভাই অবস্থান করেন পুরনো বাড়িতে। যেহেতু এখানে 5 ঘর করে দেওয়া হয়, এখানে 3 ঘর করে দেওয়া হয়, 5জন ভাইস্তা, 3জন চাচা, কিন্তু সমবয়সী মানে ছিল অনেকটা। যে কারণে যেহেতু পূর্বপুরুষ থেকে এখানে 5 জন দাওয়াত দেওয়া হতো, ওখানে 3 জন দাওয়াত দেওয়া হতো, অর্থাৎ 5:3 তখন থেকে শুরু হয়েছে। অদ্যাবধি এখন পর্যন্ত আমাদের মুরব্বীরা সেই সিস্টেমের ধারাবাহিকতা বজায় রেখেছেন, যা অদ্যাবধি বিদ্যমান রয়েছে। এই গ্রামের মানুষ একসময় হিন্দু মুসলমান 2 সম্প্রদায় মিলে বসবাস করত। কিন্তু 47 সালে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে যখন ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যায়, তখন আমাদের গ্রামের যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যারা তারাও মানে মনোবাসনা ব্যক্ত করেন যে তারা হিন্দুস্তানে যেতে চায়, কিন্তু তারা তখন যেতে পারেন নাই। তারা প্রধান পেশায় ছিল হচ্ছে মৎস্য চাষ। মৎস্য মানে আহরণ করা। নদী খাল অববাহিকাগুলোতে যখন মাছের সোর্সটা কমে আসলো, মনস্তাত্ত্বিকভাবে একটা ভালো আনন্দ পাচ্ছিল না, তখন তারা 1954 সালে তারা 60টি নৌকা করে তাদের যাবতীয় মালামাল আমাদের এই বাঙালি নদী হয়ে, যমুনা নদী হয়ে তারা আসামে চলে গেছে। তাদের মধ্যে লাল বাহাদুর, নলিন মাঝি, আরও অনেক প্রখ্যাত ব্যক্তি যারা অনেক নৌকাইওয়ালা, আমি শুনেছি যে সে আসামে গিয়া সে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে এবং তারা সেই এলাকায় অনেক মানে গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়েছে। তাদের যে 200 জমির মন্দির এখনও আমাদের এই নদীর ওপাশে মৃত আজগর প্রামাণিকের জমির সাথে এখনও সংলগ্ন আছে, নকশাতে এখনও আছে। তারা নেই, তাদের স্মৃতি রয়েছে। এবং আমাদের গ্রামে যে হাট যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হিন্দু বাড়ির সংলগ্ন ছিল এবং তাদের উসিলায় এলাকায় মঙ্গল গান, বিভিন্ন ধরনের যাত্রাপালা, সাংস্কৃতিক যে পালা পার্বণ বোঝানো হয় সেটা হিন্দু বাড়িতেই শুরু হতো। এই হিন্দু বাড়িগুলোতে উপভোগ করার জন্য অত্র এলাকার মানুষ সহ এই গ্রামের মানুষ সে বাড়ি থেকে বেশি ভিড় জমাতো এবং তারাই ছিল এই এলাকার সাংস্কৃতিক ধারক ও বাহক। হ্যাঁ, এখানে একটা বড় বাজার আছিল। বাজারটা ভাঙ্গা নদীর পশ্চিম পার চলে গেল। এটা হিন্দুর বসতি আসিল, কালীঘরটা পশ্চিম পার গেছে। এখন হিন্দুর বসতি আসিল, তারা আসাম চলে গেছে। যাওয়ার পর এখন সরকার পত্তন দিছে, আমাদের এই স্থানীয় মানুষ পত্তন নিয়ে এখন বসতবাদ করে আছি। মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে মোহনপুর গ্রাম পিছিয়ে নেই। সে সময়কালীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা একজন মহান বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এখন কথা বলবো। আপনারা একটু নামটা বলবেন এবং আপনারা কিভাবে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই বিষয়টা একটু জানতে চাই। আমার নাম জামিনুর রহমান খন্দকার, আমার গ্রাম মোহনপুর। মুক্তিযুদ্ধ যখন বাজে তখন আমাদের গ্রাম থেকে খলিলুর রহমান মাস্টার, দক্ষিণ পাড়া তসলিম উদ্দিন এবং আমি জামিনুর রহমান তখন ইন্ডিয়ার উদ্দেশ্যে 3 জন আমরা কুতুবপুর হয়ে চলে যাই মথুরাপুর বাজারে। মথুরাপুর বাজার তিনি সন্ধ্যার পরে নৌকা যোগে আমাদের পুরাতন লোকজন ছিল, তারা আমাদের সঙ্গে করে মানকেশ্বরে নিয়ে যায়। 2 দিন 2 রাত পরে ওখানে যাই। ওখানে মানকেশ্বর একদিন ছিলাম। তারপরে ওখান তিনি মোটর যোগে ধুবড়ি টাউনের পূবে যমুনা নদীর পারে ফেরিতে পার হই, ধুবড়ি টাউন হয়। ওখান তিনি পশ্চিম দিনাজপুর রেল যোগে আমরা পশ্চিম দিনাজপুর বালুরঘাটের দক্ষিণে তুলসীপুর ক্যাম্পে 1 মাস সেখানে আমরা প্রায় 700-800 লোকজন ছিলাম। আমাদের ক্যাম্পে শিবগঞ্জের মোজাফফর এমপি সাহেব 2 দিন 4 দিন পর সে দেখাশোনা করতো, আমাদের খাদ্য খাওয়ার খোঁজ খবর রাখতো। ওখানে প্রাথমিক পর্যায়ে আমাদের গ্রেনেড এবং রাইফেল নেওয়া ট্রেনিং হয়। কিন্তু ইতিমধ্যেই আমাদের দেশে যখন যুদ্ধ বাজা যায়, বিভিন্ন দেশ স্বীকৃতি দেওয়া শুরু করে, তখন আমাদের এমপি মোজাফফর এমপি আমাদের দেশে পাঠানোর জন্য বলে। তখন একজন লোকের মাধ্যমে যিনি পথ দেখে, প্রত্যেক রাত্রে চলাফেরা করতাম। দিনের বেলা হয়তো কোনো এক বাড়ির 2-3 বাড়ির ভিতরে আমরা 400-500 লোক সেখানে অবস্থান করতাম। এই জামাত, তারপরে আলবদর, এদের ভয়ে দিনের বেলা চলতাম না। রাত্রের বেলা 3 দিন পাড়ি দেওয়া রাজশাহীর বর্ডার হয়ে আমরা দেশের বাড়িতে আসি। দেশের বাড়িতে আসা মুক্তিবাহিনী যারা ছিল, আমার ভাগ্নি জামাই একটা ছিল, নাম হামিদ, বাড়ি চিথুলিয়া, তাদের সঙ্গে এবং আরও বিভিন্ন লোকজন ছিল, তাদের সঙ্গে আমরা দেশকে
মুক্ত করার জন্য বিভিন্নভাবে অংশগ্রহণ করি। সরাসরি আপনাদের কোনো অপারেশনে অংশগ্রহণ করেননি? না, কোনো অপারেশনে অংশগ্রহণ করি নাই। তখন তো আপনারা দেশে ফেরত আসার কতদিনের মধ্যে দেশ স্বাধীন ঘোষণা হয়? এই 7-8 দিনের ভিতরেই দেশ স্বাধীন হয়ে যায়। মানে খুব অল্প সময়ের মধ্যে দেশটা স্বাধীন হয়ে যায়, যে কারণে আপনারা সরাসরি কোনো অপারেশনে অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু আপনি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিলেন না কেন? ওটা দেশ স্বাধীনের পরে হয়তো মুজাফফর এমপির কাছে গেলেই দিত, কিন্তু আমরা প্রয়োজনই মনে করি নাই। মানে দেশের জন্য ভালোবাসার টানে যেটা করেছেন, তার কোনো অনুদান নিতে চাননি? না, কোনো আমরা প্রয়োজনই মনে করি নাই যে সার্টিফিকেট নেওয়া লাগবে, এটা আমরা প্রয়োজনই মনে করি না। তারাই মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারাই আসলে প্রকৃত বীর, যারা কোনো প্রতিদান না নিয়ে শুধু নিঃস্বার্থভাবে দেশের জন্য ত্যাগ স্বীকার করে গেছেন। এই গ্রামে সৌদিবাসী শাহ সুফি মোহাম্মদ আব্দুল বারির ওয়ারিশ, খাজা মাস্তি সাকি, খলিফা ইসমাইল এই গ্রামে যাতায়াত ও দাওয়াতি কাজ করতেন। খাজা মাসুদি সাকির অনুসারী প্রবীণ বাসিন্দা হোসেন আলী পারামানিকের নামে মোহনপুর গ্রামে একটি মাজার শরীফ রয়েছে। প্রতি বছর 10ই ফাল্গুন এই মাজার শরীফে ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। মোহনপুর গ্রামের ডাক্তার জাকির হোসেন এবং তার ভাগ্নে এনামুল হক রুনুর উদ্যোগে এলাকায় একটি বাজার গড়ে উঠেছে, যেখানে এলাকার কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, সেই সাথে এলাকার মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের সুবিধা হয়েছে। তাই ভবিষ্যৎ নতুন প্রজন্মের দেখানো পথে অগ্রগামী হবে আগামীর মোহনপুর। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। কাব্য কথায় গাইবো আমি মোহনপুরের গান, স্বপ্ন দিয়ে গড়া তুমি আমার মনোপ্রাণ, সুবাস ফুলের আবাস তুমি, মধুর তোমার ঘ্রাণ। কাব্য কথায় গাইবো আমি মোহনপুরের গান, সুবাস ফুলের আবাস তুমি, মধুর তোমার ঘ্রাণ। কাব্য কথায় গাইবো আমি মোহনপুরের গান, নদীর পাড়ে থাকো তুমি, সামনে তোমার খাল। কাব্য কথায় গাইবো আমি মোহনপুর